প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি একটি আমার নিজস্ব মৌলিক বিষয়ে মতামত প্রসঙ্গে। প্রসঙ্গটি হলো নতুন বিএনপি সরকারের আয়ু কতদিন, জনপ্রিয়তায় কি আওয়ামী লীগ ফিরছে কিনা, এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। কারণ আপনারা জানেন 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেছে। নির্বাচন পরবর্তী সময়ে মানুষের মনে একটি আলাপ যে বিএনপি সরকার আসলে কতদিন লাস্টিং করবে। আমরা সেটি একটু বিশ্লেষণ করে দেখবার চেষ্টা করব। বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড়, গত 1.5 বছরের নাটকীয়তা, বিতর্কিত অন্তর্বর্তীকালীন সরকারের শাসন, আর অবশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একতরফা নির্বাচনের পর গঠিত হয়েছে নতুন বিএনপি সরকার। কিন্তু ক্ষমতার মসনদে বসার পরপরই যে প্রশ্নটি আজ 18 কোটি মানুষের মুখে মুখে ঘুরপাক খাচ্ছে তা হলো এই সরকারের আয়ু কতদিন। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে আড়ালে রেখে, একটি বৃহৎ রাজনৈতিক শক্তিকে নির্বাচনের বাইরে রেখে এই যে যাত্রা শুরু হলো, এটি কি গণতন্ত্রের জয় নাকি এক অনিশ্চিত ভবিষ্যতের শুরু? আজ আমরা বিশ্লেষণ করে দেখব কেন এই সরকারের পথ চলা সীমাহীন কঠিন হতে পারে এবং পর্দার আড়ালে আসলে কি ঘটছে। বন্ধুরা, ইতিহাসের চাকা যেন এক অদ্ভুতভাবে ঘুরে দাঁড়িয়েছে। 2024 সালের শুরুতে আওয়ামী লীগ একটি নির্বাচন করেছিল, যা নিয়ে অনেক বিতর্ক ছিল। বিরোধীরা অংশ নেয়নি। সেই সরকারের মেয়াদ ছিল মাত্র 8 মাস। কিন্তু আজকের প্রেক্ষাপট কি তার চেয়েও বেশি জটিল? বিশ্লেষকরা বলছেন 2024 সালে আওয়ামী লীগ কোনো দলকে নিষিদ্ধ করেনি। অন্য দলগুলো তাদের দাবিতে অটল থেকে নির্বাচনে আসেনি। কিন্তু এবারের চিত্র ভিন্ন। এবার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চাইলেও তাদের সুযোগ দেওয়া হয়নি, বরং জামাতের ষড়যন্ত্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এর মানে দাঁড়ালো দেশের একটি বিশাল জনগোষ্ঠীর ম্যান্ডেট বা জনমত ছাড়াই এই সরকার গঠিত হয়েছে। যখন একটি দেশের অর্ধেক মানুষকে উপেক্ষা করে সরকার গঠন করা হয়, তখন সেই সরকারের নৈতিক ভিত্তি কতটা মজবুত থাকে, প্রশ্নটা সেখানেই। আপনারা লক্ষ্য করেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 1.5 বছর দেশ চালিয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার। মানুষ আশা করেছিল পরিবর্তন, কিন্তু বাস্তবতা কি ছিল? মানুষ যখন তুলনা করতে শুরু করলো, তখন দেখা গেল আওয়ামী লীগ আমলের তুলনায় সামাজিক অস্থিরতা, জানমালের নিরাপত্তা এবং অর্থনৈতিক সূচক সব ক্ষেত্রে ইউনূস সরকারের পারফরমেন্স ছিল প্রশ্নবিদ্ধ। সাধারণ মানুষের ভাষায় ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল। আর ঠিক এই জায়গাতেও ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। ক্ষমতা ছাড়ার সময় আওয়ামী লীগ যে অজনপ্রিয়তার তুঙ্গে ছিল, গত 1.5 বছরে তাদের সেই জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে। মানুষের মুখে মুখে আজ একটাই কথা, আগের সরকারই ভালো ছিল। এমনকি বিভিন্ন গোপন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে যে আজ যদি আওয়ামী লীগকে সাথে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন হতো, তবে তারা ভূমিধস জয় পেত। আর এই ভয় থেকে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনের বাইরে রাখা হলো? জনমনে এই সন্দেহ এখন বিষ বাষ্পের মতো ছড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, নতুন গঠিত বিএনপি সরকার কি 5 বছর পূর্ণ করতে পারবে? এক কথায় উত্তর দিতে গেলে এটি তাদের জন্য সীমাহীন কঠিন এক পরীক্ষা। কিন্তু কেন? কারণ বিএনপিকে শুধু সরকার চালালে হবে না, তাদের লড়তে হবে আওয়ামী লীগের সেই চোখ ধাঁধানো উন্নয়ন এবং স্থিতিশীলতার ইমেজের সাথে। আওয়ামী লীগ আমলের কিছু দুর্নীতি ও দুঃশাসন বাদ দিলে অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার যে মাপকাঠি তারা তৈরি করে গেছে, বিএনপিকে তার চেয়েও ভালো কিছু করে দেখাতে হবে। যদি কয়েক মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয়, যদি দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে থাকে, তবে সাধারণ মানুষ রাজপথে নেমে বলতে শুরু করবে আওয়ামী লীগকে ফিরিয়ে দাও। একটি নিষিদ্ধ দল যখন মানুষের আবেগে জায়গা করে নেয়, তখন সরকারের জন্য তা হয়ে ওঠে সবচেয়ে বড় হুমকি। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ, তারা মাঠের রাজনীতিতে সক্রিয় হতে পারছে না। কিন্তু আজকের এই প্রযুক্তির যুগে ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের যে পরিমাণ সক্রিয় থাকার কথা ছিল, একজন নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে বলতে পারি সেখানে তাদের বিশাল ঘাটতি রয়েছে। বিদেশে বসে বা গোপনে ডিজিটাল ক্যাম্পেইন করে জনমতকে সংগঠিত করার যে সুযোগ আওয়ামী লীগের ছিল,
তারা সেটি পুরোপুরি কাজে লাগাতে পারেনি। তাদের সাংগঠনিক দক্ষতা এখন এক বড় প্রশ্নের মুখে। বিএনপি সরকারের টিকে থাকা যেমন তাদের কাজের উপর নির্ভর করছে, তেমনি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা নির্ভর করছে তাদের আধুনিক ও কৌশলী সাংগঠনিক নেতৃত্বের ওপর। নিষিদ্ধতা কাটিয়ে তারা কি পারবে আবার রাজপথে ফিরতে, নাকি ডিজিটাল লড়াইয়ে পিছিয়ে পড়ার কারণে তারা আরো ফিরতে বিলম্ব হবে? দিন শেষে রাজনীতি হলো মানুষের জন্য। কোন দলকে নিষিদ্ধ করে অর্ধেক মানুষকে বাদ দিয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনা প্রায় অসম্ভব। বিএনপি সরকারের সামনে এখন পাহাড় সম চ্যালেঞ্জ। একদিকে জন আস্থা তৈরি, অন্যদিকে আওয়ামী লীগের ক্রমবর্ধমান জনপ্রিয়তার চাপ। যদি তারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তবে ইতিহাসের পুনরাবৃত্তি হতে বেশি সময় লাগবে না। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা উন্নয়ন চায়, শান্তি চায় এবং সর্বোপরি তাদের ভোটের সঠিক প্রতিফলন চায়। সামনে কি ঘটছে? আওয়ামী লীগ কি পারবে তাদের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ফিরতে, নাকি বিএনপি তাদের কাজের মাধ্যমে মানুষের মন জয় করে পূর্ণ মেয়াদ শেষ করবে? সময়ই আসলে সব বলে দেবে। আপনার কি মনে হয়, এই সরকার কি 5 বছর টিকবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। 17 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষ হয়েছে, মেয়াদ শেষ হয়েছে। এক অর্থে বলা যায় তাদের তাণ্ডব শেষ হয়েছে। 1.5 বছরে তাদের যে তাণ্ডব, সংবিধান বহির্ভূত, আইন বহির্ভূত যে তাণ্ডব, আইনের বরখেলাপ করার যে মানে এক ধরনের চেষ্টা প্রতিনিয়ত, সেই চেষ্টাগুলোর অবসান ঘটেছে। বাংলাদেশের মানুষ এক ধরনের শান্তি পেয়েছে এবং বাংলাদেশের মানুষ মনে করছে এই মুহূর্তে নতুন সরকার এসে এই পরিস্থিতিগুলোর উন্নতি করবে। প্রফেসর ইউনূস সরকারের যে 18 মাস, সেই 18 মাসের আমলনামা নিয়ে লেখালেখি শুরু হয়েছে। 18 মাসে তার আমলনামায় কি কি যুক্ত হয়েছে, কি কি ভালো কাজ করলেন, কি কি খারাপ কাজ করলেন, এই ব্যাপারগুলো নিয়ে এখন চায়ের কাপে ঝড় উঠছে আলোচনায়। এবং সেই আলোচনায় বেরিয়ে আসছে প্রফেসর ইউনূসের 99% ব্যর্থতার প্রসঙ্গ। একমাত্র বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ বাড়া ছাড়া, 22 বিলিয়ন রিজার্ভ যে শেখ হাসিনা রেখে গেছেন, সেই রিজার্ভটা 30-32 বিলিয়ন হওয়া ছাড়া আদতে এই দেশের কোনো জায়গায় কোনো পজিটিভ ঘটনা ঘটেনি। যদিও অর্থনীতিবিদরা বলছেন রিজার্ভ বাড়লেই অর্থনীতি ভালো হয় না, অর্থনীতির অন্যান্য যত সূচক আছে সব সূচকেই ভয়াবহভাবে অধঃপতন হয়েছে। রিজার্ভ বাড়ার একটাই কারণ হচ্ছে যে ডলার খরচ কম করেছে তারা। ডলার খরচ কম করলে রিজার্ভ বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু অর্থনীতির অন্যান্য সূচকে গিয়ে দেখা যাচ্ছে যে এই সরকার অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছে। সুতরাং কোনো ক্ষেত্রেই কোনো সফলতা দেখা যায়নি। চলুন আমরা একটু সফলতা এবং ব্যর্থতার গল্পগুলো সংক্ষেপে আলোচনা করে প্রফেসর ইউনূস সরকারের আমলের আমলনামাটা একটু পর্যালোচনা করে বুঝি যে আমলনামায় কি কি লেখা হলো। থাকবেন দর্শক। বলছিলাম প্রফেসর ইউনূস সরকারের আমলনামার কথা। 2024-এর 8 আগস্ট তিনি ঢাকায় নামলেন। নেমে সরকারের দায়িত্ব নেমেই তিনি বললেন, আমাদের কাজ হলো সবাইকে রক্ষা করা, প্রতিটি মানুষকে রক্ষা করা, প্রতিটি মানুষ আমাদের ভাই, একটা শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা। আমার উপরে আস্থা রেখে ছাত্ররা আমাকে আহ্বান করেছে, আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন তাহলে নিশ্চিত করেন দেশের কোনো জায়গায় কারো উপরে কোনো হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। 12 ফেব্রুয়ারি একটা নির্বাচনের মধ্য দিয়ে 17 ফেব্রুয়ারি নতুন সরকার গঠন করলো মানে বিএনপি। এই মুহূর্তে এসে আপনার কি মনে হয় যে প্রফেসর ইউনূস ওই 8 আগস্ট 2024 যে আহ্বান জানিয়েছিলেন এবং বলেছিলেন, কথা দিয়েছিলেন কারো উপরে কোনো হামলা হবে না, সেই কথা তিনি রেখেছেন, নাকি হামলা করতে উস্কে দিয়েছেন, মবটাকে প্রতিষ্ঠিত করেছেন? কোনটা সত্য? সত্য হলো মবটাকে তিনি প্রতিষ্ঠিত করেছেন এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করেছেন চরমভাবে।
আইন শৃঙ্খলা ছিল সব থেকে বড় চিন্তার ব্যাপার। এটা উঠে এসেছে বিভিন্ন পর্যালোচনায়। 2005 সালের 5 আগস্ট তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে গেছে সেটা আমরা সবাই জানি। কার্যত অকার্যকর হয়ে পড়ে, তাদেরকে পুনরায় কাজে ফিরিয়ে আনা, পুলিশ কাজ থেকে চলে যায়, তাদেরকে কাজে ফিরিয়ে আনা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেটা করতে 4 মাস সময় লেগেছে। এরপরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা হয়নি, উন্নতি করা যায়নি। রাতের বেলায় পাড়া মহল্লায় নিজ উদ্যোগে মানুষকে পাহারা দিতে হয়েছে, ডাকাত পাহারা দিতে হয়েছে, চুরি পাহারা দিতে হয়েছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। আইন এবং সালিশ কেন্দ্রের প্রতিবেদন বলছে 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মব সন্ত্রাসে 197 জন নিহত হয়েছেন। 2024 সালে মব সন্ত্রাসের শিকার হয়েছেন 128 জন। সব মিলিয়ে 325 জনের মৃত্যু হয়েছে ইউনূস সরকারের আমলে শুধুমাত্র মব হামলায়। কারা হেফাজতে মৃত্যু হয়েছে 107 জনের। 2024 সালে কারাগারগুলোতে 65 জনের মৃত্যু, যার মধ্যে হাজতই ছিল 42 জন, কারাগারে যাওয়ার আগেই তারা মরেছে, এবং কয়েদি ছিল 23 জন। অন্তর্বর্তী সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে বিভিন্ন সময় বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। আশোকের তথ্য সংরক্ষণ ইউনিটের প্রতিবেদন অনুযায়ী 2025 সালে কমপক্ষে 38 জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ওদিকে ইন্ডিয়া থেকে দাবি করা হয়েছে প্রফেসর ইউনূস সরকারের আমলে 2900-রও বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, এবং যার বেশিরভাগই মব তৈরি করে করা হয়েছে সরকারের পক্ষ থেকে, যেগুলো বারবার অস্বীকার করা হয়েছে। গণমাধ্যমে হামলা, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, এই ব্যাপারগুলো উঠে এসেছে আশোকের প্রতিবেদনে। আইন ও সালিশ কেন্দ্র আশোক, তাদের প্রতিবেদনে উঠে এসেছে যে যেখানে সেখানে যে কোনো কিছুর হস্তক্ষেপ করা, দাবি আদায়ের নামে মব তৈরি করা। তাদের প্রতিবেদনে উঠে এসেছে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মধ্যে পড়েছে। গণমাধ্যমের উপরে বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম হামলা হয়েছে 18 ডিসেম্বর, প্রথম আলো, ডেইলি স্টার, যেটা পুড়িয়ে দেওয়া হয়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপরে হামলা করা হয়েছে, মাজারে মব তৈরি করা হয়েছে, মাজারে মব তৈরি করে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। এই মবের ঘটনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই অবনতি বলে দেয় যে পৃথিবীর সমস্ত দেশের তুলনায় অসুস্থতম দেশ ছিল বাংলাদেশ এই প্রফেসর ইউনূসের ভুবনজয়ী শাসন আমলে। অর্থনীতির অবস্থা স্থবির ছিল, এরকম বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে। এখানে বলা হচ্ছে যে উচ্চ মূল্যস্ফীতি, নিত্যপণ্যের লাগামহীন দাম, ডলার সংকট, বিদেশি ঋণ পরিশোধের চাপ, পাচারের অর্থ ফেরত আনা সহ নানামুখী চ্যালেঞ্জ তাদের ফেস করতে হয়েছে। মূল্যস্ফীতি কমলেও নিয়ন্ত্রণে আনা যায়নি, রিজার্ভ বাড়লেও ডলারের সংকট কাটেনি, বিদেশি ঋণ পরিশোধ করতে চাপ ছিল, পাচারের অর্থ আনার বুলি আমরা শুনেছি। সব ক্ষেত্রেই মানে যে ব্যাপারটা, অর্থনীতি স্থবির ছিল এবং বিনিয়োগ শূন্যের কোঠায় চলে এসেছে। বিনিয়োগে সেই কথাই বলছে, বিনিয়োগের স্থবিরতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করার কারণে গত 18 মাসে স্থানীয় ব্যবসায়ীরা বিনিয়োগ করতে আগ্রহ দেখাননি। রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে, মবের কারণে শত শত কলকারখানা বন্ধ হয়েছে এবং লক্ষ লক্ষ বেকার হয়েছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে 30 লাখ নতুন বেকার তৈরি হয়েছে। বিদেশি বিনিয়োগ শূন্যের কোঠায় নেমেছে। সুতরাং বিনিয়োগে একজন বিডার আশিক চৌধুরীকে সিঙ্গাপুর থেকে উড়িয়ে এনে, বিদেশি নাগরিক, তাকে উড়িয়ে এনে বিনিয়োগের যে মানে প্রেজেন্টেশনের যে স্বপ্ন আমরা দেখেছি, আমাদেরকে যে স্বপ্নের ফানুস উড়ানো হয়েছে, সেই স্বপ্নের ফানুস আসলে মানে বাতাস শূন্য বেলুনে পরিণত হয়েছে সরকারের শেষ বেলায় এসে। আমরা এছাড়া দেখছি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম যে উদ্যোগ, সেই উদ্যোগে এক ধরনের বড় মানে কি বলা হয় যে প্রতারণা করা হয়েছে, এই অভিযোগ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। 9 মাসের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে চেষ্টা, ঐক্যমতের যে চেষ্টা, সেই চেষ্টায় আমরা দেখেছি 33টি নিবন্ধিত রাজনৈতিক দলকে বাইরে রাখতে, যেটা কোনোভাবেই ইনক্লুসিভ পরিবেশ মিন করে না। আওয়ামী লীগকে বাইরে রাখতে গিয়ে তারা আরও 32টা দলকে বাইরে রেখেছে।
দিয়েছে। নাম সর্বস্ব নিবন্ধনহীন দলগুলোকে গুরুত্ব দিয়ে তারা তাদের মতো করে কাজ করেছে এবং সর্বশেষে জুলাই সনদ যেটা বাস্তবায়ন করার জন্য ফাইনাল করেছে সেখানেও প্রতারণার অভিযোগ উঠেছে। বিএনপি স্পষ্ট প্রতারণা অভিযোগ তুলেছে এবং বলেছে যে তাদের স্বাক্ষর করার পরে জুলাই সনদ এটা পরিবর্তন করা হয়েছে, এটা নিশ্চিত করেই সরকারের একটা প্রতারণা। অর্থাৎ সরকার রাজনৈতিক দল এবং জনগণের সঙ্গে প্রতারণা করেছে, প্রতারণা করে সংস্কারের নাটক তৈরি করেছে। জুলাই সনদের ব্যাপারেও যেটা বলছিলাম যে জুলাই সনদ নিয়ে প্রতারণা করা হয়েছে এবং জুলাই সনদের 84টা প্রস্তাব যেগুলো ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে অনেকগুলোতে, কিন্তু ফাইনালি তারা জুলাই সনদ আদেশ বাস্তবায়ন আদেশ রাষ্ট্রপতিকে দিয়ে করানোর চেষ্টা করেছে এবং সেটা পুরোটাই সংবিধান বহির্ভূত। সেখানে দেখা গেছে যে কোনো ধরনের নোট অফ ডিসেন্ট কাজে লাগবে না, সেই ভিত্তিতে গণভোটের ব্যাপার তারা সামনে এনেছে এবং এটাকেই প্রতারণা বলেছে বিএনপি। বিদেশি চুক্তিতে তৎপরতা ছিল এই সরকারের অনেক বেশি। আমরা সরকারকে দেখেছি যে বিদেশের সঙ্গে বহু চুক্তি, চীনের সঙ্গে যুদ্ধ ড্রোন তৈরি করার চুক্তি, যে চুক্তি নিয়ে আমেরিকা নাখোশ হয়েছে, আমেরিকার সঙ্গে গাদা গাদা চুক্তি, গোপন চুক্তি, করিডোর নিয়ে চুক্তি করতে গিয়েছিল সরকার। ডিপি ওয়ার্ল্ডের কাছে চট্টগ্রাম বন্দর তুলে দিতে চেয়েছিল ফাইনালি, এছাড়া আরও একাধিক বন্দর তারা তুলে দিয়েছে অলরেডি। এই ব্যাপারগুলো এবং সরকার এই যে বিদেশি চুক্তির ব্যাপারে কথা উঠেছে যে সরকার নিজের স্বার্থে কিংবা প্রফেসর ইউনূস তার নিজের স্বার্থে এই বিডার চেয়ারম্যান এবং তার বিশেষ সহকারী লুৎফি সিদ্দিকী এই দুইজনকে ব্যবহার করেছেন এবং সারা পৃথিবীতে ফেরি করে বেরিয়েছেন তারা যে আমরা এটা বিক্রি করব, ওটা বিক্রি করব, কে কত দামে কিনবে আসো। এবং সেই বিক্রি করার মহোৎসবে তাদের যে একটা বড় লাভ ছিল এগুলো বাস্তবায়ন করতে পারলে সেটা মানে পাগলেও বোঝে। এই পাগলের যেটা বোঝে সেটা প্রফেসর ইউনূসের সরকার বুঝতে পারেনি যে এটা শুভঙ্করের ফাঁকি, এটা জনগণ ধরে ফেলবে। এই যে শেষ সময়ে নতুন প্রকল্পের কথা অনেক বেশি সমালোচিত হয়েছে। সরকারের শেষ সময়ে শেষ মাসে এসে তড়িঘড়ি করে 1,06,993 কোটি টাকা ব্যয়ে 64টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এটার সঙ্গে নিশ্চিত করে সরকারের জড়িতদের একটা বড় স্বার্থ লুকিয়ে আছে, অথবা পরবর্তী সরকারকে এক ধরনের বাধ্য করা, পরবর্তী সরকারের হাত পা বেঁধে রাখা, এই উদ্দেশ্য, যে উদ্দেশ্য কোনোভাবেই ভালো উদ্দেশ্য কিংবা সৎ উদ্দেশ্য হতে পারে না। শেষ মুহূর্তে 1,06,000 কোটি টাকার যে মানে প্রকল্প অনুমোদন, সেই প্রকল্প অনুমোদনে মানুষ শুভঙ্করের ফাঁকি দেখতে পাচ্ছে। আমরা দেখেছি দুর্নীতিতে এক ধাপ অবনমন হয়েছে। দুর্নীতিতে আমরা যে জায়গায় ছিলাম তার চাইতে আরও এক ধাপ আমরা নিচে নেমেছি। অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে বড় বড় লেকচার দেওয়া প্রফেসর ইউনূস সরকার, শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, সমালোচনা করা, এই কথাগুলো আমরা তো সবাই বলছিলাম, কিন্তু বড় বড় লেকচার দেওয়া এই সরকার দুর্নীতিতে আরও এক ধাপ দেশকে নিচে নামিয়েছে, দুর্নীতি কমাতে পারেনি। আমরা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম সহ অনেকের বহু দুর্নীতির, তাদের পিএস এপিএসদের, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান তার পিএস এপিএসের দুর্নীতির খবরগুলো যেভাবে ছড়িয়েছে এবং দুদক পর্যন্ত গিয়েছে, সেই ব্যাপারগুলো এই সরকারকে বড় কেলেঙ্কারির মধ্যে ফেলেছে। আমরা দেখেছি যে এই আমলনামার মধ্যে একটা বড় আমলনামা হচ্ছে প্রফেসর ইউনূসের নিজের আমলনামা। তিনি নিজের জন্য সব কিছু করেছেন এবং ফয়েজ আহমেদ তৈয়বকে এনেছিলেন আইসিটি ক্ষেত্রে তার জন্য অনেক কিছু করতে, ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স দেওয়া, তারপরে গ্রামীণ ফোনকে বিশেষ বরাদ্দ দেওয়া, যে গ্রামীণ ফোনের একটা বড় অংশের মালিক হচ্ছে গ্রামীণ টেলিকম যে প্রফেসর ইউনূসের প্রতিষ্ঠান, এটা আমরা সবাই জানি। 666 কোটি টাকার কর মওকুফ করে নেওয়া, নিজের মামলা তুলে নেওয়া, গ্রামীণ ব্যাংক
ব্যাংকের সরকারি মালিকানা 25% থেকে 10% করে দেওয়া, অন্তত 10 থেকে 15টি বড় বড় প্রতিষ্ঠানের লাইসেন্স নেওয়া, সব শেষে এসে গ্রামীণ ফোনের নামে কোনো রকমের টেন্ডার না করে তরঙ্গ বরাদ্দ দেওয়া, শত শত কোটি মানে হাজার হাজার কোটি টাকার এই যে বাণিজ্যগুলো, এই বাণিজ্যগুলো সমস্তই নিজের স্বার্থে তিনি করেছেন এবং নিজের স্বার্থে করতে গিয়ে বা যে নিজের স্বার্থে যে কাজগুলো করেছেন সেই কাজগুলোতে তিনি ফয়েজ আহমেদ তৈয়ব, লুৎফে সিদ্দিকী, তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, এই গংদের তিনি কাজে লাগিয়েছেন, কাজে লাগিয়ে নিজের স্বার্থ উদ্ধার করেছেন। অনেকে বলেন যে তার আমলনামায় এই নিজের জন্য এত কিছু করার কারণ হচ্ছে তিনি এই সরকারের দায়িত্বে আসার জন্য, দায়িত্বে আসতে হলে কি করতে হয় সেটা তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন, সেই দায়িত্বে আসার জন্য হাজার হাজার মিলিয়ন ডলার ইনভেস্ট করেছিলেন এবং সেই ইনভেস্টের টাকা যেন 1.5 বছরেই তুলে নেওয়া যায় সুদে আসলে কয়েক গুণ, সেই কাজটাই তিনি আসলে করে গেছেন নিরন্তরভাবে। প্রফেসর ইউনূসের আমলনামায় ভালো উদাহরণ বলতে কোনো কিছু খুঁজে পাওয়াটা খুবই মুশকিল। একমাত্র ওই বাংলাদেশ ব্যাংকের দৃশ্যত যে যারা অর্থনীতির সম্পর্কে কোনো ধারণা রাখে না তারা হয়তো ওইটাতে খুবই খুশি হচ্ছে, ওই গল্পটা খুব সহজে শোনানো যায় যে রিজার্ভ বেড়েছে। রিজার্ভ কেন বাড়ে, কিভাবে বাড়ে, খরচ না করলে বাড়ে, বাইরে টাকা না দিলে বাড়ে, এগুলো আমরা সবাই জানি। কিন্তু অর্থনীতি যারা বোঝেন তারা বলছেন, অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন যে অর্থনীতি খাতে সব থেকে বড় বিপর্যয় হয়েছে এই সরকারের আমলে। সুতরাং তাদের আমলনামার খাতায় দেশের জন্য শূন্য না -100-এ নিয়ে গেছে দেশকে, আর নিজের পকেট ভারী করার দিকে তিনি নিজে, প্রধান উপদেষ্টা নিজে এবং উপদেষ্টা পরিষদ এবং তার সাঙ্গপাঙ্গরা নিজেদের আখের গুছিয়েছেন। একজন আখের গুছিয়ে নির্বাচনের 3 দিন আগে নেদারল্যান্ডসে ফিরে গেছেন, পালিয়েছেন এবং এই দৃশ্যগুলো আরো হবে, আরো সামনে দেখা যাবে, আরো তথ্য বেরিয়ে আসবে এবং তথ্যগুলো যখন বেরিয়ে আসবে তখন একের পর এক আদালতে রিট হবে, নতুন হাজারো মামলায় জড়িয়ে পড়তে পারেন এই সরকার সংশ্লিষ্ট অনেকেই। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।